দেখো কোশ্চেনে চলে আসছি ডিরেক্টলি আমরা। কোশ্চেন এখানে আছে কি, একটি বৃত্তের ব্যাস যদি 28 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। তো বেসিক কিছু ফর্মুলা যেগুলো তোমরা হয়তো জানোই, আমি তাও বলে নিই। বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ হয়, আর গোটাটা বললে পরে ব্যাস হয়। তো বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি, আর বড় ব্যাসার্ধকে যদি মানে ব্যাস বলো তাহলে ক্যাপিটাল আর দিয়ে, অথবা ডি দিয়েও প্রকাশ করা হয় থাকে অনেক সময়, ডায়ামিটার এটা দিয়ে। আর বৃত্তের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হয় আমাদের পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধির ফর্মুলা হয়ে যায় 2 পাই আর। তো এগুলো বেসিক কিছু ফর্মুলা আছে, আরও অনেক ফর্মুলাস আছে, সেগুলো আমরা কোশ্চেনের সাথে সাথে দেখতে থাকবো। তো সবার প্রথমে আমরা এটা দেখে নিচ্ছি 2 পাই, মানে এই কোশ্চেনটা। ব্যাস আমাকে 28 দেওয়া আছে। ও আচ্ছা, ব্যাসার্ধ ইজুকাল টু, মনে রাখবে ব্যাস বাই 2, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস আমাকে 28 দেওয়া আছে, অর্থাৎ আমাকে ডায়ামিটার বা দেওয়া আছে 28। তাহলে এখান থেকে আমার রেডিয়াস হয়ে যাবে কত, 14, অর্থাৎ ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার। তো পাই মানে হচ্ছে 22/7, আর আর স্কোয়ার, আর আমি 14 দেখেছিলাম, তাহলে 14 স্কোয়ার। তো 22/7 আর 14 স্কোয়ার আমার হয় 196। তো 7 দিয়ে কাটাকাটি করলে 7 দুনা 14, 7 8 56, 28 ইন্টু 22। তাহলে 28 দুনা 56, 6 থাকলো 5, 28 দুনা 56 আর 5 61, 616 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে কি বৃত্তটির ক্ষেত্রফল। পরবর্তী কোশ্চেন কি আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616, একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত। তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 616, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু হয়ে যাবে 616/পাই। তো এটাকে আমি লিখতে পারি 616 ডিভাইডেড বাই 22/7, তো সেই 7টা উপরে চলে যাচ্ছে। 11 দুনা 22, 11 5 55, 11 6 66, 2 28 56। তাহলে আর স্কোয়ার ইজুকাল টু, এখান থেকে 28 ইন্টু 7 করলে করো, 7 8 56, 6 আর 196 আসবে, অর্থাৎ আর এর মান পাবো আমি 14 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ। একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হবে। পরিধি দেওয়া আছে, তাহলে পরিধির সূত্র 2 পাই আর, এটা আমাকে 22 দেওয়া আছে, তাহলে 2 দিয়ে কাটলে 11, আর আর ইজুকাল টু হয়ে যাবে 11/পাই, ঠিক। তো পাই মানে আমি আবার জানি 22/7, 7 উপরে গেল, 11 দুনা 22। তাহলে ব্যাসার্ধ হলো 7/2, আমাকে ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার হয়। তো পাই এর মান হচ্ছে কত, 22/7, আর আর স্কোয়ার কত হবে, 7/2 এর হোল স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 49/4, 7 7 49, 2 দুনা 4, 2 11 22, 11 7 77/2, অর্থাৎ 38.5 এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ মিটার হলে পরিধি কত মিটার হবে। বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 1386 বর্গ মিটার, তাহলে পরিধি চেয়েছে। তো ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, এটা মানে হচ্ছে 1386, ওকে। আর স্কোয়ার ইজুকাল টু 1386 ডিভাইডেড বাই 22 ইন্টু উপরে হচ্ছে 7, 11 2 22, 11 1 11, 11 দুনা 22, 11 6 66, 2 6 12, 2 1 2, ওকে। তো সরি, 2 6 12, 2 3 6। তো আর স্কোয়ার ইজুকাল টু 7 3 21 এক হাতে থাকলে 2, 4 6 42, আর 2 44, 441। তাহলে আর এর মান হবে 21। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 21, আমার কাছে পরিধি চেয়েছে, অর্থাৎ 2 পাই আর চেয়েছে। তো 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21, 7 3 21, 3 দুনা 6 দুনা 12, 2 থাকলো 1, 6 দুনা 12 আর 1 13, 132। তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দুটি বৃত্ত আছে যাদের ব্যাসের অনুপাত আমাকে দেওয়া আছে, তার ক্ষেত্রফলের অনুপাত কত। তো ব্যাসের অনুপাত যদি এটা হয় তাহলে ব্যাসার্ধের অনুপাতও সেমই হবে, কারণ এটার ব্যাসার্ধ বের করতে গেলে 2কে 2 দিয়ে ভাগ দেবো, আর এটার ব্যাসার্ধ 3/2। তো আলটিমেটলি কাটাকাটি করলে অনুপাতটা ওই একই থাকছে। ব্যাসের যা অনুপাত, ব্যাসার্ধের অনুপাত সেমই থাকছে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, অর্থাৎ পাই ইন্টু আর1 স্কোয়ার আর পাই আর2 স্কোয়ার, যেখানে আর1 আর আর2 হচ্ছে দুটো বৃত্তের ব্যাসার্ধ। তো পাই পাই তো কাটাই যাবে, তাহলে আর1 স্কোয়ার ইস টু আর2 স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9, 4:9। তাহলে মনে রাখবে, কোনো বৃত্তের, দুটো বৃত্তের ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত যা হয়, ক্ষেত্রফলের অনুপাতটা জাস্ট খালি স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসের অনুপাত কত হবে। তো পরিধির অনুপাত যা হবে ব্যাসের অনুপাতের কি সেমই আসবে। কেন সেম আসবে, দেখো, এটা যদি পরিধির অনুপাত হয়, তো পরিধির অনুপাত মানে আমরা জানি কি 2 পাই আর1 ইস টু 2 পাই আর2,
মানে দুটো বৃত্তের পরিধির অনুপাত এটা, যেখানে ব্যাসার্ধগুলো আলাদা। তো 2 পাই তো কাটা যাচ্ছে, তার মানে আলটিমেটলি সেটা R1:R2। তো এই অনুপাতটা মানে কি, ব্যাসার্ধেরই অনুপাত। আর ব্যাসার্ধের অনুপাত যা হয়, ব্যাসের অনুপাতও সেম হয়, আমি একটু আগেই বললাম। কারণ এটা যদি R1:R2 মান হয়, তাহলে ব্যাসের অনুপাত কি, দুদিকেই 2 দিয়ে গুণ দেবে, আলটিমেটলি আবার সেই 2গুলো কাটাই যাবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার, একই অ্যান্সার আসবে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত কত? তো আমি বললাম ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে R1:R2, তাহলে ক্ষেত্রফলের অনুপাত R1² হয়। তাহলে এটা দেওয়া থাকলে এটা উল্টোটা হবে, অর্থাৎ এর রুট হয়ে যাবে, তাহলে এটা হবে 2 আর এটা হবে 3। ঠিক আছে, বর্গমূল করে দিতে হবে, 2:3 হয়ে যাবে তাদের ব্যাসার্ধের অনুপাত। একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, 44 কিমি অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? মনে রাখবে, একটা চাকা, একটা বৃত্ত, এটা এক পাক ঘোরা, এক পাক মানে সাপোজ এখান থেকে স্টার্ট করে আবার ওখানেই ঘুরে আসা। এক পাক ঘোরা মানে যতটা ডিস্টেন্সও অতিক্রম করবে এরকম ঘুরতে ঘুরতে, সেটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে কতটা, এতটা জায়গা, অর্থাৎ তার পরিধি। একটি চাকা এক পাক কমপ্লিট ঘোরা মানে তার পরিধি যতটা, ততটা ডিস্টেন্সই সে যায়। ঠিক আছে, তাহলে এই চাকাটির ব্যাসার্ধ আমাকে 7 সেমি দেওয়া আছে, তাহলে এর পরিধি হচ্ছে 2 পাই মানে 22/7 আর মানে হচ্ছে 7, 7 কাটা গেলে 44। তো 44 সেন্টিমিটার হচ্ছে এর পরিধি, অর্থাৎ এই চাকাটা একবার ঘুরলে পরে 44 সেন্টিমিটার যাবে। কত যাবে? 44 সেন্টিমিটার। আমাকে বলেছে 44 কিলোমিটার অতিক্রম করতে চাকাটা কতবার ঘুরবে। ঠিক আছে, তাহলে 44 সেন্টিমিটার যেতে চাকাটা ঘোরে একবার, তাহলে 1 সেন্টিমিটার যেতে চাকাটা ঘুরবে একবার, 1/44 বার। তাহলে 44 কিলোমিটার, আর কিলোমিটারকে সেন্টিমিটার বানাতে গেলে কি করব, মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ হবে, আর সেন্টিমিটার করতে গেলে আরও 100টা দিয়ে গুণ। তো এত সেন্টিমিটার যেতে গেলে সেটা কতবার ঘুরবে, এটা গুণ হয়ে যাবে 44 × 1000 × 100। 44 তো কাটাই যাচ্ছে, তাহলে 1000-এর পিছনে আরও দুটো শূন্য, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, চাকাটি এতবার ঘুরবে। তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি আর 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তিনটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এদের মিলিত ক্ষেত্রফল কি হবে? πr², তো পাইটা কমন নিয়ে নিলাম, দিয়ে r² মানে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার, তাহলে 22/7। আচ্ছা দরকার নেই, পাই ইন্টু এখানে হলো 4, 4 4 16 আর 6 6 36, 36 আর 4 40, 50 56, 56 পাই। ঠিক, এই 56 পাই হচ্ছে কি বলছে, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তো সেই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাও হবে নিশ্চয়ই πr²। তাহলে এই দুটোকে ইকুয়াল করলাম, পাইগুলো আমার কাটাই গেল, তাহলে r² মানে যদি 56 হয়, তাহলে r = কি, √56। তো এখানে 4 14 4 56, তাহলে 4√14, 14 4 56, তাহলে 4-এর জন্য 2 আসবে, অর্থাৎ 2√14, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ওই যে নতুন যে বৃত্ত বলেছে তার ব্যাসার্ধ। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত? এবার এটা বুঝবে, একটা বৃত্ত আছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রে একটা চাপ মানে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ বলতে এখান থেকে এইটুকু একটা বৃত্তচাপ নিলাম, যেটা হচ্ছে 22/3 সেন্টিমিটার দৈর্ঘ্য এই বৃত্তচাপটার। এই বৃত্তচাপটা দিয়ে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার মান চেয়েছে থিটা মান। ঠিক আছে, আর এর ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। তো এটা ত্রিগোনোমেট্রিতেও তোমাদেরকে এটা আমি করেছিলাম, সেম ফর্মুলাটাই এখানেও অ্যাপ্লাই হবে। এইটুকু জায়গার যে একটা ফর্মুলা, দ্যাট ইজ এস = r থিটা, এস = r থিটা হবে। তো এস মানে হচ্ছে এই যে 22/3, অর্থাৎ এইটুকু চাপের দৈর্ঘ্যকে আমরা এস দিয়ে প্রকাশ করছি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর থিটাটা মানে হচ্ছে কোণ, থিটা মানে হচ্ছে কত ডিগ্রি কোণ, সেটা হচ্ছে আমাদের থিটার মান বেরোবে। তো এখান থেকে যে থিটার মানটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি ডিগ্রিতে বেরোবে না, সেটা রেডিয়ানে বেরোবে, যেটা আমাদের ডিগ্রিতে কনভার্ট করে নিতে হয়। তো যাই হোক, আমরা বের করতে পারি 2 7 14, 2 11 22, অর্থাৎ থিটা = আচ্ছা আমাদের থিটা = দাঁড়াচ্ছে কত? আচ্ছা কাটাকাটিটা আমরা করবো না, হ্যাঁ, আমাদের থিটা = দাঁড়াচ্ছে 22/3 × 14। তো থিটার মান তো এত দাঁড়ালো, এটাকে আমি এক কাজ করতে পারি, 22/7 লিখতে পারি। 22/7 যদি লিখি তাহলে নিচে আমার 6 বাজবে, 7 2 14, 6, আর 22/7-এর পরিবর্তে আমি পাই লিখতে পারি, π/6, আর π/6 মানে আমরা জানি কত ডিগ্রি, 30 ডিগ্রি, ত্রিকোণমিতিতে অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে এই মাঝের কোণটা হচ্ছে 30 ডিগ্রি হবে। যে বৃত্তের কেন্দ্রে 116.5 সেন্টিমিটার চাপ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার পরিধি কত সেমি? এবার
আমি বারবার ওটাকে ডিগ্রি মিনিটে কনভার্ট না করে ফর্মুলাটাকে একভাবে এইভাবেও মনে রাখতে পারি, এস ইজুকাল টু আর থিটা। তো বাট এই থিটাটা হচ্ছে কিসে আছে, এটা হচ্ছে রেডিয়ানে আছে। তো রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি কী করতে হয়, রেডিয়ানকে ডিগ্রিতে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে পাই বাই 180 দিয়ে আমাকে গুণ করতে হয়, সরি 180 ডিগ্রি বাই পাই দিয়ে আমাকে গুণ করতে হয়। তো এই কাজটাও তোমরা চাইলে পরে এখান থেকে করতে পারো, এই থিটা আর থিটা, ঠিক আছে, ইন্টু 180 ডিগ্রি বাই পাই করে নিয়েও করতে পারো চাইলে পরে, এখান থেকেও তোমাদের অ্যান্সার বেরোবে। তো এই হলো গল্প। তো এবার দেখে নিচ্ছি এখানে তাহলে কী দেওয়া আছে দেখো, যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেন্টিমিটার চাপ, তাহলে এটার মান হচ্ছে 16.5 সেন্টিমিটার। কোণটা দেওয়া ছিল 45 ডিগ্রি, তো কোণটা যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে তো 45 ডিগ্রি মানে থিটার জায়গায় 45 ডিগ্রি পুট করতে বলেছে কোণটাতে। তো অ্যাকচুয়ালি এখানে এটা 180 ডিগ্রি বাই পাই নয়, পাই বাই 180 হবে, কারণ এই থিটার মানটাই হচ্ছে রেডিয়ানে। তো আমরা এটা রেডিয়ানে না করে ডিগ্রিতে করব, কারণ আমাদের এটা পরিমিতিতে সাধারণত রেডিয়ানে থাকে না, ডিগ্রিতেই থাকে। তো এটা ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমাকে পাই বাই 180 এরকম উল্টোটা দিয়ে কনভার্ট গুণ করতে হবে। এটা তোমরা একটু মাথায় রাখবে, এখানে উল্টো কাজটা হবে। তো এই জায়গাটা, তো আর এর মান আমাকে বের করতে হবে এখান থেকে। থিটার মানটা আমাকে 45 ডিগ্রি দেওয়া আছে, ইন্টু পাই বাই 180 ডিগ্রি। তো 45 থেকে কাটা দিলে হচ্ছে কত, 45 2 90, 4 এখান থেকে এলো। তো আমরা যদি আর এর মান বের করতে নিই তাহলে 16.5 ইন্টু 4 বাই হচ্ছে পাই, তো পাইয়ের মান হচ্ছে আবার 22 ইন্টু 7। তো এই পয়েন্টটা তুললে নিচে একটা 10 আমার আসছে। তো 11 2 হচ্ছে 22, 11 1 11, 11 5 55, 5 3 15, 5 2 10, 2 2 4 4 কাটা, 7 3 21, অর্থাৎ রেডিয়াসটা চলে এলো 21, কিন্তু আমার কাছে পরিধি চেয়েছে। তো পরিধি হচ্ছে 2 পাই, পায়ের মান 22 বাই 7 ইন্টু আর, তাহলে 7 3 21, তাহলে 3 2 6, 3 2 6, 6 2 12, 2 হাতে থাকলো 1 12, 113, 132। তো এটা হচ্ছে আমাদের পরিধি চলে আসবে, ঠিক আছে। ওই কোণটা যতটুকুই কোণ থাকুক না কেন, 45 ডিগ্রি কোণের একটা বৃত্তের মধ্যে যদি এরকম 45 ডিগ্রি কোণ থাকে, তো সেই 45 ডিগ্রি কোণের যে আমাদের কি বের করতে দিয়েছি, পরিধিটা এইটুকু, তো সেটা এই গোটাটার পরিধিটা আমাদের অ্যাকচুয়ালি টোটাল বৃত্তের পরিধিটা বের করতে দিয়েছিল, বের করলাম। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে এরকম, তো আমাদের দেওয়া আছে, তো এইটুকু ক্ষেত্রটা যে হচ্ছে, যেটাকে আমরা সেক্টর বলে থাকি, বৃত্তকলা। তো এই যে কলা জায়গাটুকু, সেই বৃত্তকলাটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে দিয়েছে, ক্ষেত্রফল। তো আমাদের এখানে ক্ষেত্রফল বের করব। তো আমাদের এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটুকু জায়গার ক্ষেত্রফল কীভাবে বেরোবে, আমাকে বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 5, আর চাপের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5, ঠিক আছে। এবার এটা যদি 3.5 হয় আর এটা যদি এটা হয়, এবার দেখো গল্প, আমরা জানি টোটাল বৃত্তের পরিধি কত, 2 পাই আর, টোটাল বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের, আমি এইভাবে ভাবতে পারি যে 2 পাই আর টোটাল পরিধি যদি হয়, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাই তো জানি যে যখন গোটা বৃত্তের ক্ষেত্রফল মানে পরিধি 2 পাই আর, তখন সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে টোটাল বৃত্তের পরিধি সাপোজ যদি 1 ইউনিট হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কোয়ার বাই 2 পাই আর। এবার টোটাল বৃত্তের পরিধি মানে টোটাল বৃত্ত তো না নিয়ে এবার পরিধিটা যদি এইটুকু হয়, অর্থাৎ 3.5 হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার ইন্টু 3.5 বাই 2 পাই আর, এটাই দাঁড়ায়। তো এখান থেকে পাই পাই আমার কাটা, একটা করে আর কাটা যাবে, তার মানে 3.5 আর বাই 2। তো আর এর মান তো আমাকে দেওয়াই ছিল 5 সেন্টিমিটার, সেটা যদি আমি পুট করি 3.5 ইন্টু 5 বাই 2, তাহলে কত দাঁড়াবে। তো দেখো পয়েন্ট তুললে তো নিচে একটা 10 আসে, 5 2 10, তার মানে 35 বাই 4। তো 4 দিয়ে করলে 4 8 32, হাতে থাকলো 3, 4 7 28, 4 5 20, 8.75, এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে এলো। পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি, 12 পরে আমাদের কাছে আছে 13 নম্বর কোশ্চেন। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে সেটা বের করতে হবে। তো দুটোই বৃত্তাকার চাকার ব্যাসার্ধ আমার কাছে দেওয়া আছে, একটা বড় চাকা আছে, একটা ছোট চাকা আছে। অবভিয়াসলি একটার ব্যাসার্ধ 16 আর একটার ব্যাসার্ধ 10। তো নির্দিষ্ট একটা দূরত্ব, একটা ফিক্সড ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটা 200 বার ঘুরলে ছোট চাকাটা কতবার ঘুরবে। একটা বড় চাকা আছে সাপোজ আর একটা ছোট চাকা আছে, বাট ডিস্টেন্সটা দুজনে একই পরিমাণ যাবে,
তাহলে এই একই পরিমাণ ডিস্টেন্স যেতে ছোট চাকাটা নিশ্চয়ই বেশি বার ঘুরবে আর বড় চাকাটা কম বার ঘুরবে। তো বড় চাকাটা 200 বার ঘুরে বলছে। তো আমি হিসাব লাগাই যে আমরা জানি যে কোনো চাকায় একবার ঘুরলে কতটা পথ যায়, তার পরিধির সমান পথ যায়। তাই বড় চাকার পরিধি কত হবে? বড় চাকার ব্যাসার্ধ 16 আছে, তাহলে এর পরিধি হচ্ছে 2 পাই ইন্টু 16। ঠিক? তো এতটা ডিস্টেন্স, এত সেন্টিমিটার ডিস্টেন্স ওই চাকাটা যাবে একবার ঘুরলে। আর বলেছে এই ডিস্টেন্সটা যেতে বড় চাকাটা 200 বার ঘুরে, তাহলে ইন্টু 200 যদি করে দিই, এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স। এখান থেকে এই অবধি ডিস্টেন্সটা আমার বেরিয়ে গেল। এবার ছোট চাকাটাও আমার এই ডিস্টেন্সই গিয়েছে। তো এই ডিস্টেন্সটা যেতে ছোট চাকাটা কতবার ঘুরবে, কিভাবে বেরোবে? আমরা আগে বের করি ছোট চাকাটা এক পাক ঘুরলে কতটা যায়। তো এক পাক ঘুরলে যাবে তার পরিধির সমান, অর্থাৎ 2 পাই আর। আর এই ছোট চাকার ব্যাসার্ধ হচ্ছে 10। ছোট চাকাটা এক পাক ঘুরলে এতটা পথ যায়, তাহলে এতটা পথ যেতে কতবার ঘুরবে এটা দিয়ে ভাগ করে দেবো 2 পাই ইন্টু 10 দিয়ে। তো পাই পাই কাটা, 2 কাটা, 0 কাটা, 16 দুনা 32, 320 বার ঘুরবে, এটা বেরিয়ে গেল। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 ও 8 সেমি। ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরলে বড় চাকা কতবার ঘুরবে? সেম টু সেম। তো বড় চাকার যদি করি বিগ, মানে বড় চাকার একবার ঘুরলে কতটা পথ যায়, আর ছোট চাকা মানে স্মল একবার ঘুরলে কতটা পথ যায়। ছোট চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ যাবে, অর্থাৎ 2 পাই ইন্টু আর। ব্যাসার্ধ 8 দেওয়া আছে, আর বড় চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 12, অর্থাৎ বড় চাকাটি একবার ঘুরলে এতটা পথ যায়, ছোট চাকাটা একবার ঘুরলে এতটা পথ যায়। আর যে ডিস্টেন্সটার কথা এখানে বলেছে সেই ডিস্টেন্সটা অতিক্রম করতে ছোট চাকাটা 120 বার ঘুরেছে, তার মানে ছোট চাকাটা টোটাল এতটা পথ গেছে। আর এই পথটা বড় চাকাটাও যাবে, তাহলে এই পথটা বড় চাকাটাও যদি যেতে নেয়, তাহলে সে কতবার ঘুরবে? সে একবার ঘুরলে এত পথ যায়, তাহলে ওটা দিয়ে ভাগ করে দিলে আমার পথ মানে রেভলিউশন, নাম্বার অফ রেভলিউশন বেরিয়ে যাবে। 2 পাই কাটা, 12 10 120, 10 8 80। আশা করছি যতটা সিম্পল করে আমি পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে বলছে 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একটা বৃত্ত আছে যেটা হচ্ছে 220 বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্রফল। এর মধ্যে সব থেকে বড় মাপের বৃত্ত কিভাবে মানে বর্গক্ষেত্র কিভাবে ড্র করতে পারবে? এইভাবেই। এর থেকে বড় মাপের বর্গক্ষেত্র আর এর ভিতরে হবে না, ঠিক আছে? তো এর ভিতরে এইভাবে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল বের করতে গেলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি জানি? আমরা দুটো জিনিস জানি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চাই, অথবা বর্গক্ষেত্রের যদি কর্ণ জানি তাহলেও বের করতে পারবো। আর বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে এখান থেকে এইটুকু। আর বর্গক্ষেত্রটার কর্ণটাই দেখো বৃত্তের ব্যাসের কাজ করছে, বৃত্তের ব্যাস যেটা সেটাই বর্গক্ষেত্রের কর্ণ, সেন্টারের মধ্য দিয়ে পাস হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এর ফর্মুলা আমি জানি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 220 দেওয়া আছে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 220 বাই পাই। পায়ের মান হচ্ছে 22/7, 7টা উপরে গেল, 22 10 120 তো 70। তো আর স্কোয়ারের মান চলে এলো 70। তাহলে আর স্কোয়ারের মান যদি 70 হয়, তাহলে আর এর মান হবে কি √70। তাহলে এটা আমাদের হয়ে যাবে 35, 5 7 35, 70ই থাকছে। আর এর মান হচ্ছে √70 আমি পেলাম। ক্লিয়ার? তো আর এর মান যদি 70 হয়ে যায়, তাহলে বড় বৃত্তটার কি পেলাম আমি? ব্যাসার্ধ পেলাম। তাহলে বড় বৃত্তটার ব্যাস বা ডায়ামিটার কত হবে? 2√70। আর বড় বৃত্তের যেটা ব্যাস, এই বৃত্তটার যেটা ব্যাস, সেটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য যদি জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার, হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 2 এর স্কোয়ার 4, আর √70 এর স্কোয়ার মানে 70, 2 2 4, 70 2 140। এটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কত হল, মানে কিভাবে বেরোলো। 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? এবার বর্গক্ষেত্রটা বলে দিয়েছে যার বাহুর দৈর্ঘ্য 28 সেমি করে, আর তার মাঝখানে সব থেকে বড় মাপের যে বৃত্তটা আমি রাখতে পারবো, এই বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। এবার বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে তো আমার বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ লাগবে। আর বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বেরোবে? এটা যদি সেন্টার হয়, এই গোটাটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে দেখো বৃত্তের যেটা ব্যাস সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু 28 বলা ছিল, তাহলে বৃত্তের ব্যাসও হচ্ছে 28, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 অর্ধেক। তো বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গিয়েছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তো পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7, আর 14 স্কোয়ার মানে 196,
সাত দুনা 14, 7 8 56, তাহলে 616 আসবে এখান থেকে। এটা হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফল। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা বর্গক্ষেত্র, তার অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, অন্তর্বৃত্ত মানে এখনই যেটা করলাম এরকম, আর পরিবৃত্ত মানে হচ্ছে এরকম, এই দুটো যে বৃত্ত আছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো ক্ষেত্রফলের অনুপাত বের করার আগে আমরা একটা জিনিস দেখি। দেখো, এই ভিতরের যে বৃত্তটা আমরা কি দেখলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে, সাপোজ তুমি যদি এ মনে করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেকটা হচ্ছে এর ব্যাসার্ধ হয়, মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তর্বৃত্তের যদি আমি ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস 1 আর রেডিয়াস 2 এর কথা বলি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি বলি, তাহলে তার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে a/2, অর্ধেকটা। গোটাটা যদি এ হয় তাহলে তার অর্ধেক a/2। ক্লিয়ার? আর যদি বড় বৃত্তটার অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের কথা বলি, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কীভাবে বেরোবে ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে ভিতরের বর্গক্ষেত্রটার যেটা কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণটা পরিবৃত্তের ব্যাসের কাজ করে, বর্গক্ষেত্রের কর্ণটা পরিবৃত্তের ব্যাসের কাজ করে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অন্তর্বৃত্তের ব্যাসের কাজ করে, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা তার পরিবৃত্তের ব্যাসের কাজ করে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি বাহু √2। তাহলে a√2 এটা হলো বর্গ মানে বড় বৃত্তের মানে পরিবৃত্তের ব্যাস, তাহলে তার ব্যাসার্ধ কি /2। তাহলে এই দুটো হয়ে গেল তাদের ব্যাসার্ধের অনুপাত। আর ব্যাসার্ধের অনুপাত যদি এটা আমাদের হয়ে যায়, এটাকে √2 দিয়ে কাটতে পারো, নিচে √2 আসবে। এটা যদি ব্যাসার্ধের অনুপাত হয়ে যায় তাহলে ক্ষেত্রফল আমি কি জানি, πr1² আর এটার ক্ষেত্রফল হবে πr2²। এই দুটোর অনুপাত চেয়েছে, তো আলটিমেটলি পাইগুলো তো কাটা, কারণ আমরা জানি দুটো বৃত্তের যদি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে জাস্ট তাদের স্কোয়ার করে দিতে হবে। তার মানে এটা হয়ে যাবে a²/4 আর এটা হয়ে যাবে a²/2, কারণ √2² হয় 2। তো a² কাটা, 2 1 2, 2 2 4, অর্থাৎ 1/2 আর 1/2 মানে হচ্ছে 1:2। তো এটা হচ্ছে গল্প। অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত আমাদের কিন্তু এরকমভাবেই দাঁড়াবে। একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? এবার একটা বৃত্ত দিয়েছে, বৃত্তের ভিতরে একটা মনে করো বর্গক্ষেত্র আছে, আর বৃত্তের বাইরে একটা বর্গক্ষেত্র আছে, এরকম। গল্পটা অ্যাকচুয়ালি ছবিটা আগের মতনই হবে, বলেছে আলাদা রকমভাবে। এই বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত আমাকে বের করতে হবে। এই যে ভিতরের বর্গক্ষেত্রটা হলো বর্গক্ষেত্র, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার, তা বাইরের যে বর্গক্ষেত্রটা সেটা পরিসীমা, আর ভিতরে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তো মনে করো বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r, তো বৃত্তের ব্যাসার্ধ যদি আমার r হয়, তাহলে এই যে ভিতরের বর্গক্ষেত্রটা তার কর্ণের দৈর্ঘ্যটা কার সাথে সমান হচ্ছে, ভিতরের যে এটা তার কর্ণের দৈর্ঘ্যটা সমান হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সাথে, মানে ব্যাসের সাথে। তো বৃত্তে আমি যদি অন্তর্লিখিত মানে কি বলবো, ইন্টারনাল আর এক্সটার্নাল বলি, তো ইন্টারনাল যে আমার বর্গক্ষেত্রটা তার যেটা কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে বৃত্তটার ব্যাস, অর্থাৎ 2r। তাহলে এই যে 2r সেটা হয়ে গেল কি, ইন্টারনাল মানে ভিতরের যে বর্গক্ষেত্রটা তার কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য যদি এটা কার কর্ণের দৈর্ঘ্য, কর্ণ, আমি লিখে রাখলাম কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হচ্ছে 2r। এই অবধি ক্লিয়ার? আরেকটা লক্ষ্য করো, এই যে বৃত্তটার যদি আমি এটাকে বলি এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধিটাও কিন্তু বৃত্তটার ব্যাস, তাই না, 2r। সেটা কার সাথে সমান হচ্ছে, সেটা বাইরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে বাইরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর এটা কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য থেকে আমি যদি বাহুর দৈর্ঘ্যে নিয়ে যেতে চাই, কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে কিভাবে? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় কি √2 ইন্টু বাহু, আর সেটা আমাকে 2r দেওয়া আছে। তাহলে বাহু = √2 দিয়ে কাটা দিলে এটা √2r হবে, √2r। তাহলে ভিতরের যে বর্গক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য হলো √2r, আর বাইরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 2r। গল্প বোঝা গেছে? এবার আমাকে কিসের অনুপাত চেয়েছিল, পরিসীমা। তো পরিসীমা মানে আমি কি জানি, জাস্ট 4 দিয়ে গুণ করো, কারণ বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 4 × সাইড। তো এই দুটোরই অনুপাত আমার কাছে অ্যাকচুয়ালি চেয়েছে, তো 4গুলো দেওয়ার দরকারই ছিল না, কাটাই যাচ্ছে, আর কাটা যাচ্ছে, অর্থাৎ √2:2, √2:2। এটা হচ্ছে এখান থেকে অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে √2:2। 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত হবে? একটা বৃত্তাকার মাঠ আছে যার ব্যাস দেওয়া আছে 24, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 12, ঠিক। এর বাইরের চারিদিকে একটা এরকম গোল মাঠ আছে যেটা হচ্ছে 4 মিটারের চওড়া মাঠ আছে। এই মাঠটার ক্ষেত্রফল কত হবে?
তো মাঠের ক্ষেত্রফল কিভাবে বের হবে? এখান থেকে এইটুকু 12, আবার এখান থেকে এইটুকু 4, ঠিক? তাহলে বড় বৃত্তটা মানে রাস্তা সহ যদি বৃত্তটার কথা বলি, মাঠটার কথা বলি, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আর বলতে হচ্ছে 16, পাই ইন্টু 16 স্কোয়ার। তার থেকে যদি আমি মাইনাস করে দিই শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ পাই ইন্টু 12 স্কোয়ার, তাহলে আমি কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাবো। তো পাই আমি কমন নিয়ে নিলে 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। পাইয়ের মান হচ্ছে 22/7। আর এটাকে a প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা করতে পারো, বা এমনিও স্কোয়ারে ভাঙাতে পারো, যেভাবেই করো না কেন। 16 আর 12তে হচ্ছে 28, আর হচ্ছে 4 আসবে, মানে a প্লাস বি এ মাইনাস বি করলে। তো 7 4 28, 4 4 16 দুনা 32, 2 হাতে থাকলো 3, 16 দুনা 32 আর 3 35, অর্থাৎ 352 বর্গমিটার এটা হয়ে যাবে রাস্তাটুকুর ক্ষেত্রফল। 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে কত খরচ হবে? তো একই জিনিস, আগের মতন ক্ষেত্রফল বের করে লাস্টে খালি 21 দিয়ে গুণ দেব। তো একটা মাঠ আছে যার ব্যাসার্ধটা দেওয়া আছে 280 মিটার, এখান থেকে 280 মিটার। বাইরের দিকে একটা বাগান করবে, কতটা চওড়া জায়গা নিয়ে? 7 মিটার চওড়া জায়গা নিয়ে। তাহলে এই বাগানটার ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, পাই ইন্টু, একবার তো তোমার 280 আর সাথে হলো 287 স্কোয়ার, তার থেকে বাদ চলে যাবে 280 স্কোয়ার। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। আর এটাকে খরচা হচ্ছে প্রতি বর্গমিটারে কত করে? 21 টাকা হিসাবে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল যে অ্যান্সারটা বেরোবে টাকাতে সেটা। তো পাইয়ের মান তো আবার 22/7, তাহলে 7 3 21 কাটা গেল, অর্থাৎ 22 3 66 আমার এখানে দাঁড়ালো। এবার এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এটাকে যদি তুমি ভাঙাতে যাও স্কোয়ারে তাহলে অনেক সময় লাগবে। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা ফেলতে পারি। এ প্লাস বি করলে হবে 7, আর 28 দুনা 56, এ প্লাস বি করলে। আর যখন ইন্টু এ মাইনাস বি যখন করবে তখন শুধু 7 আসবে। তো এই জিনিসটাকে জাস্ট আমাদের গুণ করতে হবে। তো এটাকে গুণ করতেই হবে, কারণ আমাদের লাস্টে ইউনিট ডিজিট 4 আসছে, আমরা গুণ করলে বুঝতে পারছি, বাট দুটো অপশান আছে, তাই গুণটা আমাদের করতে লাগবে, কোনো উপায় আর নেই। 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 6 42, আর 4 46, 6 হাতে থাকলো 4, 7 5 35, আর 4 হলো 39। তো এটাকে গুণ করতে হবে, আমি একটু ভেঙে ভেঙে গুণটা করছি, অর্থাৎ 60 প্লাস 6 করে দিয়ে গুণটা করছি। তাহলে 60 দিয়ে যখন গুণ করব তখন হবে 0, 6 9 54, 4 হাতে থাকলো 5, 6 6 36, আর 5 41, 1 হাতে থাকলো 4, 6 9 54, 4 58, 8 হাতে থাকলো 5, 6 3 18, 2 20 23। এর সাথে 6 দিয়ে গুণ করে 6 9 54, 4 হাতে থাকলো 5, 6 6 36, আর 5 41, 1 হাতে থাকলো 4, আর 6 9 54, 4 58, 8 হাতে থাকলো 5, 6 3 18, 2 20 23। তো এটাকে আমাকে যোগ করে দিতে হবে। তো 4 5 9 1 6 2 2 6 1 9 5 4, এটা আমাদের অ্যান্সার চলে আসলো যে এত টাকা আমার খরচা হবে। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো মনে রাখবে এখানটা একটা জিনিস, সমবাহু ত্রিভুজ যদি দেওয়া থাকে, তার অন্তবৃত্ত যদি এটা হয়, তার ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে নিয়ে এটুকু বলতে পারো, এখান থেকে এটা, বা এখান থেকে এটা। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ডিরেক্টলি বের করার মানে ইন রেডিয়াস, এটাকে ইংরেজিতে আমরা বলে থাকি ইন রেডিয়াস। তো এটা বের করার একটা ফর্মুলা, সেটা হচ্ছে a/2√3। ডিরেক্টলি মনে রাখতে পারো a/2√3 হচ্ছে আমাদের ফর্মুলা। এগুলো পরে আমি জ্যামিতিতে তোমাদের বুঝিয়ে দেবো। a/2√3 সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের ফর্মুলা, a/2√3। a এর মান কত? a এর মান হচ্ছে 5/2√3, 5/2√3, বাট এখানে অপশানে কোথাও 5/2√3 দেখছি না, তাই আমি উপর নিচে একটা করে √3 দিয়ে গুণ করে দিলে নিচে 2 × 3 হয়ে যাবে, অর্থাৎ 5√3/6 হয়ে যাবে। 5√3/6, দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 16 π√3 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার ক্ষেত্রফল কত? একটা সমবাহু ত্রিভুজ, তার পরিবৃত্ত, এই পরিবৃত্তটার এটা সেন্টার হবে, এই পরিবৃত্তটার কি দেওয়া আছে? পরিধি আমাকে দেওয়া আছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পরিবৃত্তের পরিধির ফর্মুলা তো আমাদের 2πr, যেই বৃত্ত হোক না কেন তার পরিধির ফর্মুলা 2πr। এটা আমাকে 16 π√3 দেওয়া আছে, পাই পাই আমার কাটা গেল, 2 8 16, অর্থাৎ আর রেডিয়াসের মানটা পেয়ে গেলাম আমি 8√3। এবার মনে রাখবে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটা আগের বার ইন রেডিয়াস করলাম, এটাকে বলে সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস। তো বা পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধের ফর্মুলা শুধুমাত্র a/√3 হয়। ওটা অন্তর্ব্যাসার্ধ a/2√3 হয়, এটা a/√3 হয় শুধুমাত্র।
তো এটা হচ্ছে এ বাই রুট থ্রি বলতে পারি, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এ বাই রুট থ্রি মানে হচ্ছে 8√3, তাহলে এ ইজ ইকুয়াল টু রুট থ্রি দিয়ে গুণ করলে 3×8 = 24। তো এর মান মানে বাহুর মান চলে আসবে 24, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 24-এর স্কোয়ার। তো 24-এর স্কোয়ার হয় 576/4, 4×1 = 4, 4×4 = 16, 4×4 = 16, মানে 144√3 এটা বেরিয়ে গেল ক্ষেত্রফল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিবৃত্তের পরিধি কত হবে? একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এবার ত্রিভুজ দেওয়া আছে সমকোণী, তার সমকোণ সংলগ্ন যে বাহু দুটো অর্থাৎ লম্ব আর ভূমি তারা হচ্ছে 16 আর 12 করে, ত্রিভুজের পরিবৃত্তের পরিধি কত হবে? তো এগুলো অনেকে হয়তো কনসেপ্টগুলো জানো না, যেহেতু জ্যামিতির এটা করানো হয়নি বা পরিমিতিতে কিছুটা বুঝিয়েছি, তাই অনেকে হয়তো কিছু কিছু জায়গা নাও বুঝতে পারো জিনিসগুলো, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। তো সেগুলো জ্যামিতি যখন করাবো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকগুলো কোশ্চেন এমনি ক্লিয়ার হবে, তখন বাকি কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা 16, এটা 12 দেওয়া আছে। এই ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজের পরিবৃত্তের পরিধি চেয়েছে। তো এই ত্রিভুজের পরিবৃত্তটা কীরকম হবে? এই ত্রিভুজের পরিবৃত্ত হয় এরকম। তো মনে রাখবে, সমকোণী ত্রিভুজের যেটা পরিবৃত্ত হয় তার যে সেন্টারটা বা কেন্দ্রটা সেটা কোথায় অবস্থিত হয়? সেটা অতিভুজের একদম মিড পয়েন্টে অবস্থিত হয়, অতিভুজের একদম মাঝখানে, সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র, সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র সেটা একদম অতিভুজের মাঝ পয়েন্টে হয়। কিভাবে হয়, কেন হয়, সেগুলো পরে জানবো, বাট আপাতত এটা মনে রাখো। এখান থেকে এটুকুর দূরত্বটা সমান হবে, এখান থেকে এটা সমান হবে, আর এখান থেকে এটা সমান, অর্থাৎ এটাকে যদি নাম দিই আমি এবিসি, আর এটাকে যদি আমি মানে ও বলি, তাহলে ও এ ইজ ইকাল টু ও বি ইজ ইকাল টু ও সি হয়। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এই যে হলো গল্প। এবার আমাকে বের করতে দিয়েছে এর পরিধি কত হবে। তো আগে আমি এর ব্যাসার্ধ তো বের করি। তো ব্যাসার্ধ বের করব কিভাবে? এটা 16, এটা 12, তাহলে অতিভুজ কত হবে বলো? পাইথাগোরিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে পারো। আমি বুঝিয়ে গেলাম 20 হবে অতিভুজ। কেন? ট্রিপলেট, 4×4 = 16, 4×3 = 12, 4×5 = 20, মানে 3, 4, 5 ট্রিপলেট হয় একটা। তো 4×3 = 12, 4×4 = 16, 4×5 এটা 20 হবে এই গোটাটা এসি। তো গোটাটা যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 10। এটা 10, এটা 10, আর এটাও 10। তাহলে ব্যাসার্ধ যেই আমি 10 পেয়ে গেলাম, এই পরিধিটা চেয়েছে, পরিধির ফর্মুলা 2π, পাই মানে হচ্ছে 22/7, বা পাই এই উত্তরগুলো আছে, তাহলে 2π, আর ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে 10 দুনা 20π, 20π হয়ে যাবে কি এই ত্রিভুজের যে পরিবৃত্ত তার পরিধি। লাস্ট একটা কোশ্চেন, নেক্সট, লাস্ট নয় মানে নেক্সট কোশ্চেন দেখি আমরা, 24 নম্বর। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? তো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ইস্টু যদি অন্তর ব্যাসার্ধ আগে আমি বের করি, অন্তর ব্যাসার্ধ তার অনুপাত কত হবে? দেখো, পরিব্যাসার্ধের ফর্মুলা আমি কি বলেছিলাম? a/√3 শুধু হয়, অন্তর ব্যাসার্ধ a/2√3 হয়। তাহলে এদের অনুপাত কি হবে? এ কাটা, √3 কাটা, অর্থাৎ 1:1, অর্থাৎ 2:1। ঠিক, 1:1 অর্থাৎ 2:1। এটা আমাদের কি হয়ে যায়? পরিব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অনুপাত। এই অবধি বোঝা গিয়েছে। এটা যদি ব্যাসার্ধের অনুপাত হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমি কি বলেছিলাম? এটার স্কোয়ার করে দেবে, অর্থাৎ 4:1, 1-এর স্কোয়ার তো 1ই হয়। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন। একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারে, তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারবে? একটা নির্দিষ্ট লেন্থের তার আছে, এটাকে একবার বাঁকিয়ে আমি একটা বর্গক্ষেত্র তৈরি করলাম, আর একবার বাঁকিয়ে আমি একটা অর্ধবৃত্ত তৈরি করলাম। তো বলছে বর্গাকার যদি ঘিরি তাহলে টোটাল যে জায়গা নেবা সেটা 81, তাহলে অর্ধবৃত্তে ঘিরলে এটার ক্ষেত্রফল কত হবে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার, এটা 81 দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য 9, 9, 9, 9, তাহলে পরিসীমা হলো 36, অর্থাৎ তারটার দৈর্ঘ্য হয়ে গেল 36 সেন্টিমিটার। আর এটাকে বাঁকিয়েই আমি এটাকে বানিয়েছি। তো মনে রাখবে, অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি? সেটা হয়ে যাচ্ছে, দেখো, টোটাল বৃত্তের পরিধি ফর্মুলা 2πr হয়, তাহলে এখান থেকে অর্ধবৃত্ত আছে মানে πr হবে। কিন্তু এখানে এই পার্টটা এক্সট্রা চলে আসে, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে এইটুকু রেডিয়াস, এখান থেকে একটু রেডিয়াস, অর্থাৎ 2r আরও অ্যাড হয়, এটা হয়ে যায় এর পরিধি বা পরিসীমা। সেটা আমাকে 36 দেওয়া আছে, 36, কারণ ওই তারটাকে বাঁকিয়ে বানিয়েছি। তাহলে এখান থেকে আমি r কমন নিলে π+2 = 36, অর্থাৎ r, এটা লসাগু টসাগু 22/7,
প্লাস 2 ইজ ইকুয়াল টু 36, 7 দুনা 14, 36 আসবে। আলটিমেটলি এটা থেকে তোমার আর এর মান 7 চলে আসবে, এটা ক্যালকুলেট করে নিও। 7 দুনা 14 আর 22 36, 36 কাটা যাবে, আর এর মান আসবে 7। তাহলে রেডিয়াস 7 যদি হয়ে যায় তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল কি হবে? এমনি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার বাই 2। তাহলে পাই বাই 2, আর এর মান তো 7 আছে অর্থাৎ 49, আর পাই তুললে হবে 22 বাই 7, 7 7 49, 2 11 22, 11 7 77। তো এটার অ্যান্সার হয়ে গেল কত? 77, অর্থাৎ অর্ধবৃত্তটার ক্ষেত্রফল হবে 77। নেক্সট কোশ্চেন। এবার দেখে নিচ্ছি 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তবৃত্তের পরিধির অন্তর 22 সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? কি বলেছে? একটি বর্গক্ষেত্র আছে যার পরিবৃত্ত এবং অন্তবৃত্তের পরিধির অন্তর আমাকে দেওয়া আছে 22 সেমি। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। একটা বর্গক্ষেত্র যদি আমার এটা হয়, ঠিক, বর্গক্ষেত্রর যে পরিবৃত্ত মানে আমরা জানি বাইরেরটা, আর অন্তর্বৃত্ত মানে আমরা জানি ভেতরেরটা, ঠিক। এর পরিধির অন্তর আমাকে দেওয়া আছে। তো সর্বপ্রথম আমি দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ মনে করি, তাহলে আমি আগের দিন বলেছিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা হবে ভিতরের অন্তর্বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে সেটাই। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে অন্তর্বৃত্তের ব্যাসও হচ্ছে এ, অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে ইন সার্কেলের ব্যাসার্ধ বা ইন রেডিয়াস। আর আউটার রেডিয়াস বা সার্কাম রেডিয়াস যেটাকে বলে, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ, সেটা কিভাবে বেরোবে? এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে এ রুট 2, আর এই এ রুট 2টা হয়ে যাবে বড় বৃত্তটার, বাইরের বৃত্তটার ব্যাস। তাহলে বাইরের বৃত্তটার ব্যাসার্ধ হবে কি? এ রুট 2 বাই 2, যেটাকে আমরা এ বাই রুট 2ও লিখতে পারি। এটা পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধগুলো যদি পেয়ে যাই আমি, তাহলে পরিবৃত্তের পরিধির ফর্মুলা কি হবে? 2 পাই আর। ওকে, আর তার থেকে অন্তর দেওয়া আছে অন্তর্বৃত্তের, অর্থাৎ 2 পাই আর। এই যে অন্তরফলটা সেটা আমাকে 22 সেমি দেওয়া আছে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর মানটা চেয়েছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তো 2 পাই তো আমার কমনই যাবে, 2 পাই এ কমন চলে যাবে, এখানে 1 বাই রুট 2 মাইনাস আমি 1 বাই 2 পাচ্ছি ইকুয়াল টু 22। তো দেখো এখান থেকে একটু ক্যালকুলেশনটা করি, 2 ইন্টু 22 বাই 7 এ, আর এখানে লসাগুটা যদি করা যায় তাহলে 2 রুট 2 পাবো, আর উপরে হয়ে যাবে 2 মাইনাস রুট 2। ঠিক আছে, এবার দিস ইজ ইকুয়াল টু 22, 22 22 কাটা চলে গেল। তাহলে এখান থেকে যেটা পাবে, এখানে 2 আর 2ও কাটা গেল, অর্থাৎ এ বাই 7 2 মাইনাস রুট 2 ইজ ইকুয়াল টু পেলাম আমি 1। তাহলে এখান থেকে আমি এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 7 বাই 2 মাইনাস রুট 2। তো এই 7 বাই 2 মাইনাস রুট 2 ফর্ম তো নেই এখানে, আমাদের অন্য আছে। তো সেটাকে আমি উপর নিচে 2 প্লাস রুট 2 দিয়ে যদি গুণ দিই, তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার 4, রুট 2 স্কোয়ার 2 পাবো, অর্থাৎ 7 ইন্টু 2 প্লাস রুট 2 বাই 2 আমি এখানে পাচ্ছি। 7 বাই 2 প্লাস রুট 2 বাই 2 যদি আমি পাই এখানটায়, তাহলে দেখো এখানে অ্যান্সার কত আসবে। এখানে একটা জিনিস আমাদের ছাড়া পড়েছিল, এই যে নিচের রুট 2টা, এটা আমার এখানে ছাড়া পড়ে গিয়েছে, অর্থাৎ এর নিচে একটা রুট 2 আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি এটা হবে 7 রুট 2 বাই দিস। তাহলে এখানে আমার আরেকটা রুট 2 থাকবে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি করতে পারি, দেখো এই রুট 2 দিয়ে এটাকে কাটলে রুট 2 হয়, এই রুট 2 দিয়ে যখন আবার কাটাকাটি করবে আলটিমেটলি রুট 2 প্লাস 1 পড়ে থাকবে, অর্থাৎ 7 ইন্টু রুট 2 প্লাস 1। ক্যালকুলেশনটা নিজেদের মধ্যে আছে, তোমরা নিজের মতো করে ক্যালকুলেশন করে নিতে পারবে। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান এটির ব্যাসের সাংখ্যমান কত? একটা বৃত্তের পরিধি, তাহলে পরিধির ফর্মুলা 2 পাই আর, আর তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা সমান বলেছে। এর ব্যাসের মান কত চেয়েছে? তো পাই পাই কাটা, একটা করে আর কাটা, আর ইজ ইকুয়াল টু 2। তার মানে বৃত্তটার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে ব্যাস হয়ে যাবে, অর্থাৎ ডায়ামিটার হয়ে যাবে 2 ইন্টু ব্যাসার্ধ, মানে 2 দুনা 4। এটা হয়ে যাবে অ্যান্সার। একটি ত্রিভুজের, যে ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মান কত? তো এখানে দেখো 12 16 আর 20 আছে। তাহলে ভালো করে লক্ষ্য করে যদি দেখো 12 16 20, এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য হবে। 4 3 12, 4 4 16, 4 5 20, 3 4 5 এই মানে আছে এটা। তার মানে এটা তোমার চেক করে দেখতে, 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার 256, যোগ করলে 400, 400 এর বর্গমূল হচ্ছে 20 অতিভুজ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য।
এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তো এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা আমি বলেছিলাম যে এর যদি ইন রেডিয়াস তোমাদেরকে বের করতে হয়, যে এটার ইন রেডিয়াস কত হবে, অর্থাৎ এর ভিতর যে সার্কেলটা থাকে এই সার্কেলের রেডিয়াসটা কত হবে সেটা যদি বের করতে হয়, তার ফর্মুলা আমি একটা আছে মনে রাখবে, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি বাই টু। এ প্লাস বি মাইনাস সি বাই টু, এ বলতে হচ্ছে এটা, বি বলতে এটা, আর সি হচ্ছে এটা, অর্থাৎ 12 প্লাস 16 মাইনাস 20 বাই 2। তাহলে 12 আর 16 হচ্ছে 28, 28 থেকে 20 গেলে 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 সেন্টিমিটার।